বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো আজকের গল্পটি হচ্ছে একটি পুরনো প্রতিশোধকে নিয়ে। যে প্রতিশোধের আগুন তার মধ্যে এতটাই ছিল যে মৃত্যুর পরেও সে মৃত্যুপুরীর থেকে এসে তার বদলা নিয়ে যায়, তাকে তিলে তিলে মারে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে দেবাশিসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তার পুরনো পাপ তাকে কিভাবে শাস্তি দেয়। তো দেবাশিস পাশের শহরে ছোট একটা টাউনে ওরা একটা স্টেশনারি দোকানে কাজ করে। ওর সাথে আরো অনেকেই কাজ করে। তো মালিকের সাথে ভালোই বেশ বন্ডিং আছে ওর দেবাশিসের। দেবাশিস কাজেও খুব এক্সপার্ট, যে কোনো কাজই করুক ও মন দিয়ে করে। দেবাশিসের ছোটবেলাতেই ওর মা বাবা মারা যায়। দেবাশিস যখন 20 বছর বয়স তখন মা মারা যায়, আর যখন ওর 24 বছর বয়স তখন ওর বাবা মারা যায়। আর কাকতালীয় ভাবে দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্টের মানে বলতে কি, হার্ট অ্যাটাক হয়, দুজনেই মারা যায়। তো তো এই প্রথম থেকেই তো সে দুঃখের দুঃখী বলতে গেলে। তো মাঝে মাঝেই রাত হয়ে যেত আসতে বকুলতলাতে। বকুলতলাতে ওর বাড়ি, ওর পাশের শহরে ও ছোট একটা টাউনে কাজ করতো। তো মাঝে মাঝেই রাত হয়ে যেত। ও কিন্তু হেঁটে হেঁটেই আসতো, কেনা এটা হচ্ছে 90 দশকের জামানা। তো 90 দশকের সময় তো তো গাড়ি ঘোড়াও ছিল, কিন্তু বেশিরভাগই মানুষ হেঁটে হেঁটে বেশি প্রেফার করতো। তো হাঁটতে হাঁটতে নিজের মনে গুনগুন করতে, গান গাইতে গাইতে ও প্রায়ই আসতো, কোনো অসুবিধা হতো না ওর। ঘরে একা, ঘরে কেন তার নেই, আর বিয়ে থাও এখনো করেনি। তো মানে কোনো পিছু টান ছিল না। তো এই করতে করতে ওর অনেকদিন কেটে গেল। শহরে কাজ ওর ভালো চলছিল, গ্রামের মানুষের সাথেও ভালো একটা বন্ডিং ছিল ওর। তো একদিন হলো কি, ওর রাত ঘর ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়। মোটামুটি 10টা পেরিয়ে যায়, 10:30টার মতো সময় হয়ে যায় ওর বাড়ি পৌঁছাতে। ওর বাড়ি পৌঁছাতে গেলে একটা ফাঁকা মাঠ দিয়ে বেরোতে হয়, ওটা শর্টকাট হয়। এমনি মেন রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু ও দেখলো শর্টকাট দিয়ে বেরিয়ে গেলে ভালো হয়। কিন্তু অনেক রাত হয়েছে যেহেতু, সেহেতু ভাবলো দেবাশিস যে শর্টকাটে দিয়ে চলে যাওয়া যায়। ও শর্টকাটে দিয়ে যাবে কি, তখনই একজন মেয়ে হঠাৎ করে দাঁড় করালো, যে দাদা দাদা দাঁড়ান না, আপনি কোথায় যাবেন? তো বললো যে আমি তো এই বকুলতলা যাবো, তো আপনি কে, আপনাকে তো আমি চিনতে পারলাম না। তো বললো আমি আপনার পাশের গ্রামে গোধূলিপুরেই থাকি, বকুলতলার পাশে হচ্ছে গোধূলিপুর, সেখানেই আমি থাকি। তো আমি ওষুধ আনতে গেছিলাম আমার বাবার জন্য। তো রাত্রিবেলা হয়ে গেল, তো কাউকে দেখতে পাচ্ছি না ওইদিকে, যে ওই সাইডে গ্রামে যাবে। তো আপনাকে দেখতে পেলাম, তাই আপনাকে ডাকলাম। তো আমি যদি আপনার সাথে চলি, গল্প করতে করতে আপনার কোনো অসুবিধা হবে না? তো বলছে না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফাঁকায় ফাঁকায় আমারও বরং সঙ্গী হয়ে গেল একটা। তো গল্প করতে করতে ও নিজের ঘর পৌঁছে গেল। দিয়ে তার পরের গ্রামেই হচ্ছে ওই মেয়েটির গ্রাম। পরে আস্তে আস্তে ওদের মধ্যে মাঝে মাঝেই দেখা হতে শুরু করলো সন্ধ্যার দিকে। মাঝে মাঝেই ওদের আস্তে আস্তে ভালোবাসা হলো আর কি। মেয়েটির নাম ছিল সুস্মিতা। তো সুস্মিতার সাথে দেবাশিসকে, আর দেবাশিসও সুস্মিতাকে পছন্দ করতে সাথে। পরে একে অপরের সাথে ভালোবাসা হয়, বিয়ের ঠিক হয়। তো দেবাশিস তো মা বাবা নেই, আর সুস্মিতাও দেখলো, ওর সুস্মিতার মা বাবাও দেখলো যে না, ছেলেটি খুবই ভালো, ওর সাথেই তাহলে বিয়ে দেওয়া যাক। তো কিছু মাস পরে লগ্ন টগ্ন দেখে বিয়ে ঠিক হয়। তো বিয়ে তো প্রচন্ড ধুমধাম করা হয় আগেকার টাইমে। বিয়ে বাড়ি মানে সে বিশাল একটা উৎসব বলতে গেলে, গ্রামে একজনকার বিয়ে মানে একটা উৎসবই বলতে গেলে। তো সব গ্রামের সব বন্ধু, তারপর ওর আত্মীয় যারা আছে, মাসি পিসি যারা আছে, সবাই এসছে, ওদের ভাইরা এসছে, কাজিন ব্রাদার যারা আর কি, তারা সবাই এসছে। তো এইভাবে ওদের বিয়ে বাড়ি খুব ধুমধাম করেই কাটলো।
তো এইভাবে দিন চলতে থাকলো। হঠাৎ একদিন সুস্মিতা অসুস্থ হয়ে পড়ে। ওর জ্বর কোনো মতো ছাড়ে না। তো অনেক চেষ্টা করলো সারাবার, ওষুধ টষুধ দিল, তো একটু কিছুদিন পর ঠিক হলো। শহর থেকে ডাক্তার দেখিয়ে আনা হলো, বললো এই ওষুধগুলো খান, এই ওষুধগুলো খেলেই শরীর ঠিক থাকবে। তো কিছুদিন পর সুস্মিতা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। তো বললো দেবাশিসকে যে যদি আজকে রাখতে পারো তো একটু মাংস আনবে। আমার মাংস খেতে খুব মন গেছে, মানে কষা কষা করে, চিকেন আর কি, কষা কষা করে আনবে, তাহলে যদি মুখটা ছাড়ে। অনেক সময় মুখটা জ্বরের সময় অরুচি হয়ে থাকে না, তো যদি কোনো মানে মাংস টাংস যদি হয় তাহলে ঝাল ঝাল করলে মুখটা ছেড়ে যায় তখন। তখন সুস্মিতা বললো যদি তোমার সম্ভব হয়, যদি তোমার দেরি না হয়, তুমি পারলে কিন্তু মাংস আনার চেষ্টা করবে। তো বললো ঠিক আছে। তো দেবাশিসের একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু মাংসের দোকানগুলো খোলাই ছিল, রাত তক খোলা থাকে অনেক মাংসের দোকান। তো ওখান থেকে আসার সময় ও 1 কেজির মতো কাটা মাংস নিয়ে এলো, কেননা মাংস বেশিরভাগই ও খেতে পছন্দ করে, আর সুস্মিতাও খেতে পছন্দ করে। তারপর তো জ্বরের সময়, এরকম সময় তো খেয়ে তো ভালোই হয় আর কি। তো ঘরে গিয়ে মাংস রান্না করলো, দেবাশিসই করলো। দেবাশিসই রান্না করতে খুব ভালো জানতো। যখন ঘরে তাড়াতাড়ি পৌঁছে যেত দেবাশিসই রান্না করতো, মানে বলতে গেলে সুস্মিতার থেকে দেবাশিস রান্নায় বেটার বলতে গেলে। তো দেবাশিস ঝাল ঝাল করে করে দিল, তো সুস্মিতা খেলো, তো সুস্মিতা খুবই নাম করলো। ওর এই জ্বর ওর এই জ্বর মুখে মুখটা ছেড়ে গেল, বা শরীরটা আরো একটু ভালো হলো আর কি বলতে গেলে। তো এইভাবে দিন কাটতে থাকলো ওদের। হঠাৎ একদিন ঘটলো কি, দেবাশিস তো কাজে গেছে, আর দেবাশিস ফিরে রাত্রি 8:30-9টার দিকে। হঠাৎ দেখছে উঠোনে কে যেন কড়মড় করে কি খাচ্ছে। সুস্মিতা দেখলো কড়মড় করে কি খাচ্ছে বেশ একজন। সুস্মিতা হলো কুকুর টুকুর হয়তো ঢুকে পড়েছে, হয়তো কিছু খেতে পারছে হয়তো। কিন্তু সুস্মিতা বাইরে বেরিয়ে যা দেখলো, এটা কোনো মানুষের কাণ্ড কোনো মতেই হতে পারে না। হঠাৎ দেখলো এটা কালো মতো ছায়া, মানে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো ও তো মানে সুস্মিতা দেখেই তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো মানে অবস্থা একদম। কোনো রকমে ঘরের ভেতরে ঢুকে সজোরে কপারটা লাগিয়ে দেয়। তারপর কিন্তু ঘর থেকে বেরায় না ও। ও তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর তার 1 ঘন্টা পর দেবাশিস আসে। তো ওটা অনেকক্ষণ ঠকঠক করলো, যতক্ষণ না বললো আমি দেবাশিস ততক্ষণ না সুস্মিতা কপারটি খুললো না। ও এত ভয় পেয়েছিল আর কি। তারপর সুস্মিতা এসে সব বললো। তো দেবাশিস তো ওর কথা বিশ্বাস করলো না, বললো হয়তো তোমার যে শরীর তোর খারাপ, তো হয়তো ভুল টুল লেগেছো, মনের ভুলও হতে পারে, তুমি হয়তো খুব জোর ভয় পেয়েছো। তো সুস্মিতা ভাবলো যে হ্যাঁ হতে পারে, কোনো মনের ভুল হয়তো, ওটা কোনো ব্যাপার না। তো এরকম কিন্তু মাঝে মাঝে ওর হতো। তো মাঝে মাঝে তো এরকম তার মনের ভুল হতে পারে না, মাঝে মাঝে দেখতো উঠোনে সন্ধ্যাবেলা কেউ যেন কর্ম করে মাংস খাচ্ছে কাঁচা। আর কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতো কিচ্ছু নেই, এমনকি এক টুকরো মাংসও পড়ে নেই। তো এটা কিন্তু দেবাশিসকে মাঝে বারবারই বলতে থাকে। তো দেবাশিসও ভাবতে থাকে যে একটা জিনিস যখন বারবার বলছে, তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। দেবাশিসেরও একটু ভয় ভয় করতে থাকলো। আর দেবাশিসের বন্ধু ছিল রাকেশ, ওর সাথেই একই দোকানে কাজ করতো, ওদেরই গ্রামের ছেলে আর কি। ও একটু আগে চলে আসতো, ও একটু লেট করে আসতো আর কি। একদিন রাকেশ সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে এসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। হঠাৎ রাকেশ জানলার দিকে তাকিয়ে দেখছে কেউ যেন দাঁড়িয়ে আছে, কালো একটা ছায়া, আর চোখগুলো জল জল করছে যেন। তো রাকেশ তো প্রচন্ড ভয় পেয়ে যায়। রাকেশ সঙ্গে সঙ্গে দরজা খুলে পিছন দিকের বাগানটায় যায়। বাগানটা গিয়ে দেখে কেউ নেই। তো ওর
তো হঠাৎ বাগানটার কাছে কতগুলো মাংসের টুকরো পড়ে থাকতে দেখা গেল, কাঁচা মাংসের। তো রাকেশ তো এটা দেখে চিন্তা করো যে এত রাতে আর কি এলো, কুকুর টুকুর তো আসার সম্ভাবনা নেই ওখানে। কিন্তু কাউকে যেন জানলার সামনে দেখলো। তখন বললো, মনে মনে করলো যে হয়তো মনের ভুল হয়তো আমার। দিয়ে ও যখনই পিছন দিকে ঘুরলো, তখনই একজনকে চেহারা দেখতে পেলো দাঁড়িয়ে আছে। তো তখন ওর কোনো কোনো কথা বেরোচ্ছে না রাকেশের, মানে বোবা টাইপের হয়ে গেছে তখনও, কোনো কথা বেরোচ্ছে না। কিন্তু একটা জিনিস বোঝা গেল, রাকেশ তাকে চিনতে পেরে গেছে সে কে আসল। তো রাকেশ আস্তে আস্তে বললো, তুমি তো মরে গেছো, তুমি কি করে আবার এলে? তখন ওই ছায়ামূর্তিটি বিকট শব্দ করে বলল যে আমি তোদের শেষ করতে এসেছি, তোরা যেমন আমাকে মেরেছিলি তেমনি তোদেরকেও শেষ করব। তো পরের দিন তো গ্রামে রই রই হয়ে যায়। রাকেশের ডেড বডিটা তার বাড়ির পিছনে বাগানে পাওয়া যায় খুঁজে। তো বডিটা এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে, পুলিশ দেখে বুঝতে পেরে গেছে যে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ, মানুষের কাজ হতে পারে না। মানে একেবারে মানে কি বলবো, হাড়চক্ক বেরিয়ে গেছে বলতে গেলে। তো এটা দেখে দেবাশিসও খুব ভয় পায়, ওর বন্ধু যেহেতু। তো কি করে এইভাবে কি কার সাথে কার শত্রুতা ছিল বা কি করে মারলো, দেবাশিস কিন্তু একটু মনে মনে ভয় পেয়েছিল। তো এরা কিন্তু ইয়েও বললো, সুস্মিতাও বললো যে আমি যাকে দেখেছি সেই নয় তো, তাহলে ওই গ্রামে কি তাহলে ভূতের উপদ্রব শুরু হলো? দেবাশিস এবার আস্তে আস্তে একটু ভয় করতে শুরু করলো। আর সুস্মিতাও কিন্তু সন্ধ্যা হলো ঘর থেকে বেরোতো না, ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল এইসব ঘটনা দেখার পর। তারপর এরকম করে কিছুদিন পেরিয়ে গেল। হঠাৎ একদিন রাত্রিবেলায় ও মাংস নিয়ে ফিরছে, দেবাশিস মাংস নিয়ে ফিরতে রাত হয়ে গেছে, মোটামুটি 10:30 11টা বেজে যায়। ও তখন সুস্মিতাকে বললো যে তুমি আজকে রান্নাটা করো, আমি আর রান্নাটা করতে পারছি না, আমি খুব টায়ার্ড হয়ে আছি, তুমি বলো একটু রান্না করে ঝাল ঝাল করে আমাকে দাও, তোমার শরীরটা একটু ম্যাজম্যাজ করছে, গাটা অসুস্থ, মানে অসুস্থ লাগছে আর কি। সবদিন তো সবাইকার সমান যায় না, তো শরীরটা বলে একটু অসুস্থ লাগে, তো তুমি ওকে রান্না করে ভালোভাবে খাও। তো সুস্মিতা রান্না করতে ভালো জানতো, কিন্তু দেবাশিসের মতো না হলো, কিন্তু ভালো রান্না করতে পারতো। সুস্মিতা রান্নাতে ব্যস্ত। হঠাৎ সুস্মিতা দেখলো বাইরের থেকে কড়মড় কড়মড় করে একটা শব্দ আসছে। ও সঙ্গে সঙ্গে উকি মেরে জানলার পাশে দেখলো। দেখি তো মানে একদম মানে হাড় হিম করা দৃশ্য, দেবাশিস ওই কাঁচা মাংসগুলি খাচ্ছে। ও মাংস রান্না করবে কি, কাঁচা মাংসই তো দেবাশিস খেয়ে ফেলছে। আর সাইডে রক্ত, কাঁচা রক্তটা টপ টপ করে পড়ছে। আর চোখগুলো দেবাশিসের যেন কেমন যেন হয়ে গেছে লাল পাড়া। তো এইটা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায় ও স্ত্রী। তো আশেপাশের যারা প্রতিবেশী ছিল, প্রতিবেশী মানে আত্মীয় একে অপরে বলতে গেলে, ওই দাদা দিদি বৌদিকে সবাইকে ডাকলো। তো দেবাশিস ততক্ষণকে কিন্তু ঠিক হয়ে গেছে, তখন নর্মাল, তখন কিছুই বোঝা যায়নি, তখন দেবাশিস দেখলো কিচ্ছু হয়নি, কিন্তু মাংসের টুকরোগুলো কিন্তু পড়েছিল, মানে ওখানে যে কিছু একটা হয়েছিল সেটা কিন্তু পাশাপাশি লোক বুঝতে পেরেছিল। দেবাশিস নিজে কিছু বুঝতে পারছে না যে আমার সাথে কি হয়েছিল, আমি কেন ব্যবহার করছিলাম এরকম। তারপর দেবাশিস মুখ টুক ধুয়ে মানে কুলকুচা টুলকুচা করে তারপর অন্য কিছু খাবার খেয়ে শুয়ে পড়লো। এটা ভীষণ ভয়ের ব্যাপার। তারপরের দিন আবার সেই সেম ঘটনা ঘটলো। তো এবার কিন্তু ওর পাশাপাশি যারা ছিল তারা সবকিছুই দেখলো যে দেবাশিসের কর্মকাণ্ড, কাণ্ড কারখানা বলতে গেলে। তো দেখছে ওই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ও,
বসে বসে, মানে বোঝা গেছিল যে ওর মধ্যে কেউ অন্য একজনকে ভর করে আছে। তো সেকে তো তো দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ওর পাশের বাড়ির বৌদি যে, সে সঙ্গে সঙ্গে গ্রামের যে পুরোহিত মশাই, ঠাকুর মশাই, তাকে ডেকে আনলো। তো তাকে ডেকে আনার পর তো পুরোহিত মশাই তো অনেক মন্ত্র ফন্ত্র বললো। তারপর বললো যে তুই কে বল, তুই কেন দেবাশিসের শরীরটা ধরে আছিস, তোর কি প্রতি, তোর কি রাগ আছে, তুই কে বল, তুই কেন ওর শরীর ধরে বসে আছিস, তুই ওর শরীর ছেড়ে চলে যা। তারপর আস্তে আস্তে নিজের রূপটা বার বার করলো, সবাই দেখতে পেলো। সবাই দেখতে পেয়ে তো অবাক, এমনকি পুরোহিত মশাই তো অবাক যে মৌসুমি, তুই তো তুই তো মারা গেছিলিস, তো এক অ্যাক্সিডেন্টে তো মারা গেছিলি মৌসুমি, তুই 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 তো আর কি করে বেঁচে ফিরলি আবার। তো তখন সবাইকার গ্রাম, মানে আশেপাশের গ্রামবাসীর কাছে সবাই তখন মৌসুমি বলে উঠলো যে আমাকে, মানে অ্যাক্সিডেন্টে মরিনি, আমাকে মারা হয়েছে। আমি হচ্ছি দেবাশিসের প্রথম স্ত্রী। সেটা কিন্তু সবাই জানতো, কিন্তু সুস্মিতা কিন্তু ব্যাপারটা জানতো না। মানে ওকে কোনোদিন বলা হয়নি যে ওর আগে একটা বিয়ে হয়ে গেছে বলে। তো দেবাশিসের প্রথম স্ত্রী, ওর সাথে ওর মানে লাভ ম্যারেজই হয়েছিল। ও ওই গ্রামেরই মেয়ে ছিল, মৌসুমি। তো ওর সাথে লাভ ম্যারেজ হওয়ার পর কিছুদিন ভালো কথা, কিন্তু তারপরে আস্তে আস্তে মনোমালিন্য শুরু হয়। তারপরে মাঝে কিন্তু সুস্মিতার সাথে ওর দেখা হয়। মানে যখন সুস্মিতার সাথে মেলামেশা শুরু করে দেওয়াছিস, তখন কিন্তু ওর প্রথম বউ মৌসুমি বেঁচে ছিল, কিন্তু ও কিন্তু বলেনি সেটা যে আমি বিবাহিত অলরেডি। তখন দেবাশিস প্ল্যান করে ওর বন্ধু রাকেশকে নিয়ে যে কোনো রকম মৌসুমিকে মেরে ফেললে তাহলে আমি সুস্মিতাকে বিয়ে করতে পারবো। তো একদিন মাংসের সাথে বিষ দিয়ে সুস্মিতাকে মেরে ফেলে। সুস্মিতা সেটা বুঝতে পারেনি এই মৌসুমিকে মাংসের সাথে বিষ দিতে। ও কিন্তু প্রচন্ড অসুস্থ ছিল, ও একটু মাংস খেতে চেয়েছিল মৌসুমি। তো মৌসুমিকে মাংসের সাথে বিষ দিয়ে দেওয়া হয়। তো বিষে তো সেই বিষে কিছুক্ষণ ছটফট করার পরে তার মৃত্যু ঘটে। তারপর রাকেশ আর দেবাশিস মিলে গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে ওকে পুঁতে দিয়ে আসে। তারপর তো রাকেশের সাথে যা ঘটনা ঘটে গেল, রাকেশকে তো আগে মেরে ফেলেছে মৌসুমি। তারপর দেবাশিসকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু বলল না, তুই, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তোমাকে তড়বে তড়বে মারবো, তোমাকে আমি চট করে মারবো না, এত সহজে মৃত্যু তোমাকে আমি দেবো না, তোমার আশেপাশেই থাকবো। তো অনেক পুজো আর্চা করা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তো মাঝামাঝি রাত্রিবেলা অনেকেই ওই গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে দেবাশিসকে দেখেছে, না পাগলের মতো হয়ে গেছিল আর কি। কিন্তু ওর দ্বিতীয় যে স্ত্রী আর কি, সুস্মিতা, ও তো ফেলে দিতে পারেনি। তো ও কিন্তু কোনোরকম করে ওর সাথেই সংসার করছিল কোনো। কিন্তু দেবাশিস ঠিক হলেও আগের মতো, আগে সেরকম আর হতে পারছিল না আর কি, অনেকটাই পাগলই হয়ে গেছিল বলতে গেলে। তো আস্তে আস্তে একদিন ওর মৃত্যু ঘটে। এই ছিল ওর প্রথম স্ত্রীর প্রতিশোধ, মৌসুমীর প্রতিশোধ। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।